আসসালামু আলাইকুম। জনবসতি থেকে অনেকটা দূরে একটা রহস্যময় গ্রাম। রোজ রাতের বেলা একটা নয় অনেকগুলো পিচাচিনি জেগে ওঠে ওই গ্রামের মধ্যে। আর একটি ছেলে প্রতিদিন কোনো না কোনো নতুন যুবতী মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়। তা না হলে মারা পড়বে ওই মেয়ে আর ছেলে দুজনই। এরই মধ্যে গ্রামে কয়েকজন কলেজ স্টুডেন্ট আসে। তারপর শুরু হয় একের পর এক বিপদ। তারা কি পারবে ওই ভয়ানক গ্রাম থেকে বেঁচে ফিরতে, নাকি মারা পড়বে পিশাচদের হাতে? জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই মুভির কাহিনী। তাই আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক মুভির গল্পে। মুভির শুরুতে আমরা নূর ও বিদা নামে দুজন মেয়েকে দেখতে পাই। তারা তাদের সঙ্গে অতীতে ঘটে যাওয়া কোনো এক ভয়ানক ঘটনা রেকর্ড করছিল। এরপর আমাদেরকে অতীতের সিন দেখানো হয়। জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় গ্রাম। এই গ্রামটার নাম নাকি সহজে কেউ মুখে আনে না। আর সব থেকে অবাক ব্যাপার হলো এই গ্রামের মধ্যে কোনো ইয়ং ছেলে বা মেয়েকে দেখা যায় না। গ্রামের মধ্যে যারা বসবাস করে তারা মোটামুটি মাঝবয়স্ক। কলেজের কয়েকজন ছেলে মেয়ে তাদের একটা প্রজেক্ট করার জন্য এই গ্রামে আসে। গ্রামের উন্নতির জন্য তারা যদি কিছু করতে পারে তাহলে কলেজ থেকে তারা ভালো মার্ক পাবে। কিন্তু গ্রামে যেহেতু বাহিরের মানুষের প্রবেশ নিষেধ, তাই নূর, বিদ্যা এবং বিদ্যার ভাই প্রথমেই গ্রামের মুখিয়ার সাথে কথা বলতে আসে। গ্রামে পৌঁছে নূর যখন গাড়ি থেকে নামে তখন একটা বুড়ো লোককে দেখতে পায়, যে কিনা তার দিকে কেমন অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। এরপর তারা তিনজন গ্রামের সর্দার প্রভুর কাছে দেখা করতে আসে। গ্রামের সর্দার রাজি তো হয়ে যায়, কিন্তু বেশি দিন থাকার পারমিশন দেয় না। আর একই সাথে গ্রামের সর্দার প্রভু বলে, আমাদের গ্রামের অতীত খুব একটা ভালো নয়। এখানে আগে কতগুলো সুন্দরী নর্তকী থাকতো, তারা এখন নেই, কিন্তু তাদের কাজের জায়গাগুলো আছে। প্রতিটা ধর্ম এবং তাদের সংস্কৃতি আলাদা। তোমরা এমন কোনো কাজ করো না যাতে তাদের ধর্মে আঘাত লাগে। এরপর প্রভু তাদেরকে একটা পুরনো বাথরুম দেখায়, যেখানে ওই নর্তকীগুলো গোসল করত। কিছুদিন পর নূরদের টিমের বাকি সবাই অর্থাৎ নূর, বিদ্যা, আয়ু, বিমা, অন্টন এবং ওয়ায়ু এই কয়জন আসে ওই গ্রামটিতে। গ্রাম থেকে কয়েকজন লোক বাইকে করে তাদেরকে নিয়ে যেতে আসে, কারণ গ্রামের ওই কাঁচা সরু রাস্তা দিয়ে বড় গাড়ি ঢোকে না। আরেকটা ব্যাপার লক্ষ্য করা যায় যে গ্রামটাতে যেতে হলে একটা সরু ব্রিজ এবং একটা জঙ্গল পার করতে হয়। বাইকে করে যখন তারা জঙ্গলে পার হচ্ছিল, বিদ্যা নামের মেয়েটা যেন একটা গান বাজনার শব্দ পায় এবং একটা অপূর্ব সুন্দরী মহিলাকে গাছের একটা ডালে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। গ্রামের সর্দার প্রভু তাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখায়। বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাদের গ্রামের আশেপাশে আর কোনো গ্রাম নেই? আমি আসার সময় একটা বাজনার আওয়াজ পাচ্ছিলাম। প্রভু বিদ্যার এ কথা শুনে কেমন যেন একটু হয়ে যায় এবং অস্বীকার করে। সে বলে, তুমি ভুল শুনেছ, এবং তাদেরকে সুন্দরী নামের এক মহিলার বাড়িতে থাকার জন্য নিয়ে যায়। মহিলাকে দেখতে কেমন একটু অদ্ভুত। এই মহিলার বাড়িতে মেয়েরা থাকবে আর ছেলেরা থাকার জায়গা প্রভু অন্য একটা জায়গায় ঠিক করে দেয়। ধীরে ধীরে রাত নামে। নূর, আয়ু এবং বিদ্যা তিনজনে সেই অদ্ভুত গান বাজনার ব্যাপারেই আলোচনা করছিল। নূরও নাকি সেই আওয়াজটা শুনতে পেয়েছে। ঠিক তখনই সুন্দরী নামের ওই মহিলা আসে এবং বলে, তোমরা যা যা বলছো বা আলোচনা করছো আমি সব কিছুই শুনতে পাচ্ছি, কারণ এই ঘরগুলো বাঁশ দিয়ে তৈরি। কাজেই তোমরা যা আলোচনা করবে একটু ভেবেচিন্তে আলোচনা করবে, কারণ এখানে এসব কিছু বলা বারণ। আয়ুর দিকে তাকিয়ে বলে, এই ধরনের ছোট ড্রেস পরবে না এই গ্রামে। এরপর সুন্দরী সেখান থেকে চলে যায়। তারপর তারাও সবাই ঘুমাতে চলে যায়। বিদ্যা একটু অস্বস্তি লাগে। সে যখন উঠে বসে দেখা যায় তার সাথে সাথে একটা ছায়াও উঠে বসেছে। বিদ্যা শুয়ে পড়ে, কিন্তু ছায়াটা সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় আরেকটা ভয়ঙ্কর দৃশ্য। একটা হাত নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাতটা ছিল কোনো একটা বুড়ির, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে সেটা কোনো মানুষের হাত। পরদিন সকালবেলা প্রভু সেই পুলটার ওখানে তাদেরকে নিয়ে যায়। নূরের হঠাৎই কেমন একটা মনে হয়, তার ঘাড়ে যেন কেউ একটা ভারী হাত রেখেছে। বিদ্যা সেখানে কতগুলো প্রসাদ পাথরের উপর রাখা দেখে। প্রভুকে জিজ্ঞাসা করে, এগুলো কি? প্রভু বলে, এই গ্রামের লোকেরা জঙ্গলের আদি পুরুষদের পূজা করে। ওয়ায়ু বলে, এটা তো শয়তানের সাথে সম্পর্ক রাখা। প্রভু তার উপর রেগে যায় এবং বলে, আমার সামনেই তো শয়তান দাঁড়িয়ে আছে। কিন্তু পর মুহূর্তে প্রভু হেসে ওঠে। সে বলে, একটু মজা করছিলাম, ভয় পেও না। তারা অন্য একটা জায়গায় যায় এবং দেখে কতগুলো কবর কালো কাপড় দিয়ে ঢাকা আছে। কবরগুলো কালো কাপড় দিয়ে ঢাকা কেন জিজ্ঞাসা করলে প্রভু উত্তরে বলে, এই কবরগুলো হলো বিশেষ কবর, তাই এগুলোকে এইভাবে রাখা হয়েছে।
আর এই কথাগুলো শুনতে শুনতে নূর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়। বিমা তাকে ঘরে নিয়ে যায় রেস্ট করার জন্য, আর বাকিরা প্রভুর সঙ্গে গ্রামের ক্ষেতের দিকে যায়। সেখানে তারা আরেকটা জঙ্গল দেখতে পায়। প্রভু বলে, এই জঙ্গলের দিকে আমাদের গ্রাম থেকে কেউ যায় না কখনো, এখানে যাওয়া বারণ। এই জায়গাটার নাম টাপাক টিলাস, এবং এটাই সেই জায়গা ছিল যেখানে নর্তকীরা নাচ করত। যাক, এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। দেখা যায় নূর জঙ্গলের ভেতরে যায় একটা মশাল নিয়ে, এবং তখনই সে কালো একটা বিশাল জন্তুকে দেখতে পায়। সে জন্তু নূরকে ধরতেই যাবে, এমন সময় নূরের ঘুম ভেঙে যায়। আসলে নূর একটা স্বপ্ন দেখছিল। নূর জেগে ওঠে এবং তারপর সবাই মিলে সেখানে একটা মিটিংয়ে বসে। আয়ু বলে, আমাদের দুজন দুজন করে 3টে গ্রুপে ভাগ হয়ে যেতে হবে। আমরা গ্রামটা ঘুরে দেখব এবং কি কি উন্নতি করা যায় গ্রামের, সেগুলো আমরা একটা লিস্টে লিখব। এখানে বলে রাখা ভালো যে আয়ু বিমাকে পছন্দ করত। পরের দিন সকালবেলায় নূর এবং বিদ্যা গোসল করার জন্য ওই ওয়াশরুমে যায়। সেখানে যেতে যেতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে। এই গ্রামে আসার পর থেকে তারা একটা বাড়িতেও কোনো বাচ্চাকে দেখতে পায়নি। বিষয়টা তাদের কাছে অদ্ভুত লাগে। নূর গোসল করতে ঢোকে এবং একটা গুনগুন আওয়াজ শুনতে পায়। নূর ভয়ে চিৎকার করে ওঠে এবং স্বপ্নে দেখা ওই কালো জন্তুটার গুংরানোর আওয়াজ পায়। পেছনে ঘুরে তাকানোর সাহসও পায় না। নূর দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজাটা খুলছিল না। বিদ্যা চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু বিদ্যা কোনো সাড়া শব্দ নেই। ভয়ে কাঁদতে কাঁদতে সে একটা মন্ত্র বলতে থাকে এবং একটা পাথর সেই জন্তুটার দিকে ছুঁড়ে মারে। জন্তুটা কোথায় যেন উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যা নূরকে ডাকে। নূর গোসল না করেই বেরিয়ে আসে, তবে নূর বিদ্যাকে কিছুই বলে না যে ভেতরে কি কি হয়েছে। বিদ্যা গোসলে যায়। বিদ্যাও একই রকম গুনগুনানির আওয়াজ পাচ্ছিল। গানটা নূরও বাইরে থেকে শুনতে পাচ্ছিল। বিদ্যা যখন গোসল করছিল তার সামনে এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিদ্যা তার একটা ঝলক দেখেই চমকে যায়। নূর দরজার ফাঁক দিয়ে যখন দেখতে যায়, সে দেখে ওই নর্তকীটা তার দিকেই তাকিয়ে আছে। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। বিদ্যা, নূর এবং আয়ু যখন খেতে বসে, বিদ্যা বলে, আমি ওই মহিলাটাকে দেখেছি। নূরও বলে, আমিও তাকে দেখেছি। নূর এ ব্যাপারে প্রভুর সাথে আলোচনা করে এবং প্রভু তাকে একটা লোকের কাছে নিয়ে যায় যার নাম এম্বা। এই অস্বাভাবিক বিষয়গুলো আলোচনা করে যে তারা সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছে, কারোর গান শুনতে পাচ্ছে, অদ্ভুত কালো জন্তু দেখতে পাচ্ছে। এম্বা নূরকে একটা কফি খেতে দেয়। সে কফিটা নূরের বেশ মিষ্টি লাগে এবং এটা দেখে এম্বা এবং প্রভু চিন্তায় পড়ে যায়, কারণ এই কফিটা সাধারণত কোনো কফি ছিল না, যার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এম্বা একটি মুরগি জবাই করে রেখে দেয় এবং নূরকে বলে, তুমি যে কালো জন্তুটাকে দেখতে পাচ্ছ সে তোমায় কিছু করবে না। সে বাইরে থেকে নতুন কেউ আসলে তার কাছে আসে। সে নূরকে আরও বলে, তুমি নিশ্চয়ই তোমার সাথে এমন কিছু নিয়ে এসেছো যা ওই জন্তুটাকে বিরক্ত করছে। এ কথাগুলো শুনতে শুনতে নূর অসুস্থ হয়ে যায়। তখন আমরা নূরের পেছনে সেই বুড়িটাকে দেখতে পাই যে তার মাথায় হাত বোলাচ্ছিল, তবে সে নূরের কোনো ক্ষতি করে না। দৃশ্য পাল্টায়। নূর দেখতে পায় বিদ্যা বড় একটা কালো সাপ নিজের গলায় পেঁচিয়ে তার সাথে খেলা করছে। হ্যাঁ, ওই ধরনের খেলা করারই চেষ্টা করছিল। আর ওইদিকে বিদ্যা দেখতে পায় যে নূর তার সামনে অস্বাভাবিকভাবে নাচ করছে। বিদ্যা তাকে অনেক থামানোর চেষ্টা করে। আসলে বিদ্যা এখানে দেখতে পাচ্ছিল নূর নাচ করছে, কিন্তু সে নাচ করছিল না। আর ওইদিকে নূর দেখতে পাচ্ছিল বিদ্যা সাপ পেঁচিয়ে রেখেছে, কিন্তু তার গলায় কোনো সাপ পেঁচানো ছিল না। কিছুক্ষণ পর দেখা যায় ওয়ায়ু বিদ্যাকে থামানোর চেষ্টা করছে। ওয়ায়ুর চেঁচামেচি দেখে নূর এবং আয়ু ছুটে আসে। নূর ও আয়ুর বিদ্যার এই অবস্থা দেখে পুরোই অবাক হয়ে যায় এবং পরে সেই সুন্দরী নামের মহিলা বিদ্যাকে ঘরে নিয়ে যায়। সকাল হলে সুন্দরী সেই টাপাক টিলাসের জায়গাতে পুজো দিয়ে আসে। বিদ্যা, আয়ু সবাই মিলে এম্বার কাছে যায়, আর এম্বা তাদেরকে সেই কফিটা আবারও খেতে দেয়। আয়ু এবং ওয়ায়ুর কাছে সেই কফিটা তেতো লাগলেও বিদ্যার কাছে সেটা মিষ্টি লাগে। বিদ্যা পুরো কফিটা একবারে শেষ করে ফেলে। এম্বা বিদ্যাকে বলে, তোমাকে তারা পছন্দ করেছে। তবে এম্বা এখানে তারা বলতে কাদেরকে বুঝিয়েছে সেটা বলে না। সেখান থেকে আসার সময় বিদ্যা প্রভুকে জিজ্ঞেস করে, কফিটা শুধু আমারই কেন মিষ্টি লাগলো? প্রভু বলে, কফির মধ্যে যে পানিটা মেশানো থাকে সেটা কোনো সাধারণ পানি নয়। আমাদের গ্রামের অশুভ শক্তিগুলোর প্রিয় খাদ্য হলো এই পানি। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আছি।
তোমাদের কিছু হবে না। এরপর নূর ও অ্যান্টনকে দেখা যায়। অ্যান্টন নূরকে বলে, আমি বিমাকে কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করতে দেখছি। রাতের বেলা সে হয়তো কোনো মেয়ের সাথে ছিল। আমি তার ঘর থেকে একটা মেয়ের আওয়াজ পেয়েছি, এবং সেটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। কোনো নারী পুরুষ যদি সম্পর্ক করে তখন যে আওয়াজ হয় সেই আওয়াজ। নূর বলে, বিমা এরকম ছেলে নয়। সে অ্যান্টনের কথাগুলো বিশ্বাস করতে চায় না। অন্টন নূরকে বিমার ঘরে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে বিমার ঘরে প্রসাদের একটা থালা, আর তার নিচে একটা মেয়ের ছবি। নূর এবং অন্টন সেখানকার একটা ছোট্ট আলমারি খুলে, সেখানে সবুজ রঙের একটা সাপ। নূর এবং অন্টন এই সাপটাকে দেখে অবাক হয়ে যায়। তারা ভয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে, যাতে সাপটা তাদের অস্তিত্বের আওয়াজ না পায়, এবং সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে না যে বিমার ঘরে এই জিনিসপত্রগুলো কি করে এলো। দৃশ্য পাল্টালে আমরা দেখতে পাই প্রভু একদিকের ঘরগুলোতে ছেলেদের এবং অপর দিকের ঘরগুলোতে মেয়েদের থাকার জন্য দেয়। রাত হলে বিদ্যা নিজের কাজ করতে করতে বিমার ঘর থেকে কোনো একটা মেয়ের গলার আওয়াজ পায়। বিমার ঘরের সামনে দাঁড়িয়ে সে যখন দরজা খুলতেই যাবে, তখনই নূর এবং আয়ু এসে বিদ্যাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বিদ্যা রাতের বেলায় কোনো মতে অনেকটা ভয় নিয়েই শুয়ে পড়ে। কিন্তু পরের দিন বিদ্যা যখন চা বানানোর জন্য রান্নাঘরে যায়, সে নূরকে চা বানাতে দেখে ভয় পেয়ে ওঠে। কারণ বিদ্যা যখন রান্নাঘরে আসছিল, নূর তখন নামাজ পড়ছিল। তাহলে নূর কি করে রান্নাঘরে এলো? বিদ্যা দৌড়ে গিয়ে দেখে নূর তার নামাজের জায়গায় নেই। সে আরো ভয় পেয়ে যায়। তাহলে বিদ্যা কাকে নামাজ পড়তে দেখেছিল? বিদ্যা ভয়ে চিৎকার করে ওঠে। নূর এবং আয়ু এসে বিদ্যাকে সামলায়। তাদের আওয়াজ শুনে অন্টনি এবং ওয়ায়ু সেখানে ছুটে আসে। আয়ু বিদ্যাকে পানি দিলে বিদ্যা সেটা খেয়ে নেয়। আর বিদ্যা পানিটা খাওয়ার পরপরই দেখা যায় এক ভয়ানক দৃশ্য। পানিটা খাওয়ার পর বিদ্যার মনে হয় তার গলায় যেন কিছু একটা আটকে আছে। হাত দিয়ে সে মুখ থেকে লম্বা কালো চুল বের করে নেয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। নূর তো ভয়ে কেঁদেই ফেলে। অন্টন বলে, আমার মনে হয় তোমার উপরে কেউ কালো জাদু করেছে। ওইদিকে আমরা বিমাকে দেখতে পাই, যে কিনা মশাল নিয়ে তাপাক তিলাস নামের ওই জঙ্গলটার দিকে যেতে থাকে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা সকালের দৃশ্য দেখতে পাই। নূর, বিমা এবং আয়ু কোনো একটা বালা নিয়ে ঝগড়া করছিল। বিমা আয়ুকে বলে, আমি তোমাকে হাতের বালাটা বিদ্যাকে দিতে বলেছিলাম, তুমি তাকে কেন দাওনি? আয়ু বলে সে সেটা হারিয়ে ফেলেছে। বিমা তার উপর ভীষণ রেগে যায়। সে আয়ুকে খুব বকাবকি করে। আর নূর দূর থেকে এ সমস্ত কিছু লুকিয়ে দেখছিল। হঠাৎই বিদ্যার শরীর ভয়ে দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারছে না যে তার সাথে এরকম কেন হচ্ছে। তখনই দেখা যায় একটা বুড়ো লোক বিদ্যার ঘরে উঁকি মারে। বিদ্যা ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যায় এবং পুরো গ্রামবাসীদের ডেকে আনে। লোকটি বলে একটা বড় কালো সাপকে সে ঘরের মধ্যে দেখেছিল, এবং সেজন্যই সে উঁকি মারছিল। তবে সেই গ্রামের লোকেরা অনেক খুঁজেও সেই সাপটাকে পায় না। প্রভু তাদেরকে বলে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তোমরা এখান থেকে চলে যাও, কারণ কিছু তো একটা ঘটছে যেটা অশুভ। কিন্তু আয়ু বলে যে মাঝপথে যদি প্রজেক্ট ফেলে আমরা চলে যাই, আমরা কলেজ থেকে কোনো মার্কস পাবো না। আমাদের আর কয়েকদিন থাকতে দিন, আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে সেখান থেকে চলে যাব। নূর এবং অন্টন কাজ করার সময় নূর বিমার ব্যাপারে জানতে চায়। অন্টন বলে বিমা তার কাজ ছেড়ে তাপাক তিলাসের জঙ্গলে প্রায়ই যায়, তবে বিমা সেখানে গিয়ে কি করে সেটা কাউকে বলে না। নূর তার এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। তাই রাতের বেলা নূর বিমাকে দেখার জন্য সেই জায়গাটাতে যায়। সে দেখতে চায় বিমা এখানে কি করে। সে যখন টাপাক টিলাসে যায়, নূর দেখে অনেক পুরনো জিনিসপত্র সেখানে রাখা। জিনিসপত্র পুরনো হলেও মনে হচ্ছিল এই জিনিসগুলো এখনো কেউ ব্যবহার করে। এবং বিমাকে দেখা যায় টাপাক টিলাসের একটা পুলের মধ্যে একদম নগ্ন অবস্থায়। আয়ুকেও দেখা যায় জামাকাপড় খুলে নগ্ন অবস্থায় বিমার দিকে সে এগিয়ে আসছে, এবং তারা দুজনে সেখানে ইন্টিমেট হয়। বিমা আয়ুকে পছন্দ করতো না, তাহলে বিমা এখানে আয়ুর সাথে আছে কেন? আর কেনই বা তার সাথে শারীরিক সম্পর্ক করছে? এর পেছনে লুকিয়ে আছে আরেক রহস্য, যেটা একটু পরে আমরা জানতে পারবো। নূর তাদেরকে দেখে ফেলে। নূর তাদেরকে বলে, তোমরা এই জায়গাটাকে অপবিত্র করে দিলে। এবং বিমার কাছ থেকে নূর এই ধরনের জিনিস আশা করেনি। বিকেলবেলা বিদ্যা এবং ওয়ায়ু গ্রাম থেকে একটা দূরে বাজারে কিছু কেনাকাটার জন্য আসে। সেখানে একটা দোকানদার তাদেরকে দেখে অবাক হয়। সে বলে, তোমাদের তো আগে এখানে কখনো দেখিনি, কোথা থেকে এসেছো? ওয়ায়ু বলে, আমরা এখানকার নই, আসলে একটা কাজের জন্য আমরা এখানে এসেছি। ওয়ায়ুর মুখ থেকে সেই গ্রামের নাম শুনে দোকানদার আতঙ্কিত হয়ে পড়ে। সে বলে, এই গ্রামে এখন যদি ফিরতে হয় তাহলে তো জঙ্গল পেরোতে হবে, আর একটু পরই সন্ধ্যা হবে।
সন্ধ্যাবেলায় ওই জঙ্গলের রাস্তা দিয়ে গ্রামে ফেরা মানে কিন্তু ভয়ানক ব্যাপার। তোমরা চাইলে রাতটা এখানে কাটাতে পারো, তোমাদের ভালোর জন্যই বলছি। আর যদি যেতেই হয় তাহলে একটা কথা মনে রেখো, পেছন থেকে কেউ ডাকুক বা আশেপাশের জঙ্গলে যে কোনো দৃশ্য দেখো, কোনো জায়গাতে কিন্তু থেমো না। যদি থামো বিপদ আছে। তারা কেমন যেন ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। সূর্য ডুবে অন্ধকার নেমে আসে। একটা বাইক নিয়ে তারা চলছিল জঙ্গলে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করে, আর যেতে যেতে তাদের বাইকটা খারাপ হয়ে যায়। বিদ্যা চিন্তায় পড়ে যায়, কারণ লোকটা বলে দিয়েছিল যে কোনো জায়গায় না দাঁড়াতে। তাই তারা হাঁটতে থাকে। হঠাৎই তারা দেখে সামনে একটা বুড়ো লোক মশাল নিয়ে দাঁড়িয়ে। বিদ্যা তাকে দেখে চমকে যায়। ওয়াইও বুড়ো লোকটার পায়ের দিকে তাকায় আর বিদ্যাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এটা মানুষ, কোনো প্রেতাত্মা নয়। তার পাগুলো দেখো, একদম সোজা এবং স্বাভাবিক। লোকটা তাদেরকে কেমন একটা ঠান্ডা গলায় বলে, তোমাদের মোটর বাইকটা কি খারাপ হয়ে গিয়েছে? সাহায্য দরকার? ওয়াইও মাথা নাড়ায়। এই বুড়ো লোকটা জঙ্গলের দিকে তাকিয়ে বলে, ওদের সাহায্য করো। ওয়াইউ এবং বিদ্যা অবাক হয়ে পেছনে তাকায় এবং দেখে সত্যি দুই একটা লোক মশাল হাতে পেছনে দাঁড়িয়ে। অবাক ব্যাপার, এতক্ষণ তো তারা লক্ষ্যই করেনি। এতক্ষণ তো শুধুমাত্র বুড়ো লোকটাই ছিল। যাই হোক, একটা ছেলে ওয়াইউর কাছ থেকে মোটর বাইকটা নিয়ে চলে যায় ঠিক করানোর জন্য। বুড়ো লোকটা আগের মতোই ঠান্ডা গলায় বলে, এই জঙ্গলের পাশে আমাদের একটা ছোট গ্রাম আছে, সেখানে একটা অনুষ্ঠান চলছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। বিদ্যা না যেতে চাইলেও ওয়াইউ তাকে টেনে টেনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে অনেক লোকের ভিড়, নাচ গান চলছে, টেবিলে অনেক সুস্বাদু খাবার রাখা। আর এই লোভে ওয়াইউ লোক সামলাতে না পেরে সেখানকার খাবারগুলো এমনভাবে খেতে থাকে যেন বাপের জন্মে জীবনও খায়নি। যাই হোক, বিদ্যার কেমন একটা অস্বস্তি লাগছিল। এই গান বাজনা সে আগেও শুনেছে। বিদ্যা তো প্রভুকে জিজ্ঞাসাও করেছিল যে আশেপাশে কোনো গ্রাম আছে কিনা, কিন্তু প্রভু বলেছিল তাদের এই গ্রামটা ছাড়া আশেপাশে আর কোনো গ্রাম নেই। তাহলে এই গ্রামটা কোথা থেকে এলো? এবং তখনই সেখানে এক অপূর্ব সুন্দরী মহিলাকে নাচতে দেখা যায়। সে এতটাই সুন্দরী ছিল যে ওয়াইউ হা করে তাকিয়ে থাকে। বাকি লোকেরাও সেই সুন্দরী নর্তকীর দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল বাকি লোকেরা কেমন যেন একটা মোহর মধ্যে আছে। বিদ্যা এই মহিলাকে দেখে অবাক হয়, কারণ এই মহিলাকে তো সে আগে গোসলের সময়ও দেখেছিল। বিদ্যাকে লক্ষ্য করে মহিলাটাও তার দিকে তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। বিদ্যা বারবার ওয়াইওকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতে থাকে। তখনই বুড়ো লোকটা এসে বলে, তোমাদের মোটর বাইকটা ঠিক হয়ে গিয়েছে। ওয়াইউ সেখান থেকে যাওয়ার সময়ও কতগুলো খাবার প্যাক করে নেয় তাদের বন্ধুদের জন্য। এবং দেখা যায় তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, সে মহিলা সহ সেখানকার বাকি সব লোকেরা নাচ গানের দিকে না তাকিয়ে অদ্ভুতভাবে তাদের দিকেই তাকিয়েছিল। ওইদিকে বিমা এবং আয়ু নূরের সামনে বসে কান্নাকাটি করছে, কারণ তারা টাপাকটিলাস নামক ওই জায়গার পুলের মধ্যে যে পাপ করেছে তার ফল বেশ ভয়াবহ হতে চলেছে। কিছুক্ষণ পর বিদ্যা এবং ওয়াইউ আসে সেখানে। তাদেরকে সেই অনুষ্ঠানের কথা বলতে থাকে। সে অনুষ্ঠানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওয়াইউ যে খাবারগুলো তাদের জন্য নিয়ে এসেছে, সে খাবারগুলো বার করতে গেলে দেখা যায় খাবারগুলো থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। বের করে দেখে ওই খাবারগুলোর জায়গায় একটা কাটা বানরের মাথা। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। ভালো ভালো খাবারগুলো কি করে একটা মরা কাটা বানরের মাথাতে বদলে গেল সেটা কেউই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, নূর ঘরে বসে কারোর একটা ব্যাগ চেক করছিল। আর সে সময় বিদ্যাকে দেখা যায় এক অদ্ভুতভাবে নাচতে নাচতে নূরের দিকে এগিয়ে আসে। নূর এই রাতের বেলা বিদ্যাকে এরকম ভাবে নাচতে দেখে অবাক হয়ে যায়। বিদ্যার গলার আওয়াজ পাল্টে গিয়েছে। বিদ্যা তাকে বলে, চিন্তা করিস না, তোর কিছু হবে না, কিন্তু বাকিদের অবস্থা খুব খারাপ হবে। তুই যদি তাদেরকে সাহায্য করতে যাস, তোর সাথেও ভালো কিছু হবে না। বিদ্যার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা তার উপর ভর করেছে এবং নূরকে কথাগুলো বলছে। বিদ্যা হঠাৎ করে সেখান থেকে পেঁচাতে শুরু করে এবং নূরের দিকে তাকিয়ে সম্মান জানায়। নূর অবাক হয়ে যায়। এতক্ষণ যে তাকে শাসাচ্ছিল, সে তার দিকে তাকিয়ে এরকম সম্মান জানাচ্ছে কেন? দেখা যায় নূরের পেছনে সেই বুড়িটা দাঁড়িয়ে আছে। বিদ্যার ভেতরে থাকা প্রেতাত্মা নূরকে নয়, ওই বুড়িটাকে সম্মান জানাচ্ছিল। সকাল হয়। নূর বিমার ঘরে আসে এবং বলে নামাজের সময় হয়ে গিয়েছে। তাদের দুজনকে নিজেদের ঘরে নামাজ পড়তে দেখা যায়। বিমা নামাজে বসে আল্লাহর কাছে তার করা পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। নামাজ শেষে বিমা নূরের কাছে এসে তার ভুলের কারণগুলো কাঁদতে কাঁদতে বলতে থাকে। বলে, এই গ্রামে আসার পর আমি একটা স্বপ্ন দেখতাম, যে স্বপ্নগুলো আমার কাছে সত্যি বলে মনে হচ্ছিল। আমি দেখতাম রাতের বেলা একটা জঙ্গলে বিদ্যা মাটিতে পড়ে আছে, আর অনেকগুলো মোটা সাপ তাকে পেঁচিয়ে আছে। তার সামনে একটা মহিলা। এই মহিলাকে বিদ্যার সামনে বারবার আসতে দেখা গিয়েছিল। যাই হোক,
বিমা এই মহিলাটার নাম জিজ্ঞাসা করেছিল। মহিলাটি তার নাম বলেছিল ভাদ্রা ইউহি। আর এই ভাদ্রাই হলো সেই সুন্দরী নর্তকী যে বিমাকে বলে যে বিদ্যার জীবন যদি বাঁচাতে হয় তাহলে তোমাকে এই টাপাক টিলাসে যেতে হবে, যেখানে তুমি একটা সোনার হাতের বালা পাবে। সেটাকে তোমার কোনো একটা বন্ধুর দ্বারা বিদ্যাকে দিতে হবে। এটাই একমাত্র উপায় বিদ্যাকে বাঁচানোর। আর প্রতি রাতে তোমাকে আমার সাথে দেখা করতে হবে, তোমাকে আমার শরীরের চাহিদা মেটাতে হবে, আর এর পরিবর্তে তুমি যা চাইবে তাই পাবে। বিমা বিদ্যাকে বাঁচাতে চেয়েছিল, তাই সে পরের দিন সকালে তাপাক টিলাসে গিয়ে ওই সোনার বালাটা নিয়ে আসে এবং আয়ুকে ওই সোনার বালাটা দেয়, যাতে আয়ু গিয়ে ওই বালাটা বিদ্যাকে দিতে পারে। এই কথাগুলো শুনে নূর বিমার উপর অনেক রেগে যায়। নূর বলে, তুমি জানো তুমি কি করেছো? তুমি একটা জিনের সাথে চুক্তি করে এসেছো, এর ফল অনেক ভয়াবহ হবে। কিছুক্ষণ পর তারা তাদের সেই কাজের জায়গাটাতে যায়, যেখানে কয়েকজন গ্রামের লোক তাদের সাহায্য করছিল। তবে নূর বিমাকে এখানে আসতে দেখে লোকগুলো কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তারা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে নূর আর বিমার দিকে। সেই লোকগুলোর আচরণ দেখে সবাই ভয় পেয়ে যায়। নূর অজ্ঞান হয়ে যায়। বিমা তাকে উঠিয়ে নিয়ে ঘরে চলে যায়। তারা এই ব্যাপারগুলো প্রভুকে জানায়। ইতিমধ্যেই ওয়াইউ এসে বলে যে বিদ্যা এবং নূরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিদ্যাকে নিজের ঘরেই দেখা যায়। সে কারোর একটা বিকট হাসির আওয়াজ শুনে ধীরে ধীরে এগিয়ে যায়। বিদ্যা দেখে নূর এক জায়গায় বসে হাসছে। সে নূরকে কিছু একটা বলতেই যাবে, তখনই নূর তাকে চেপে ধরে। দেখা যায় ওই বুড়িটা নূরের উপর ভর করেছে। সে বিদ্যাকে বলে, তুই ভয় কেন পাচ্ছিস? তুই তো বাদারাওর সঙ্গে দেখা করিসনি। আমি তোদের কিছু হতে দেব না, চিন্তা করিস না। কিন্তু তোর সেই দুই বন্ধু যারা কিনা ওই টাপাক টিলাসে গিয়ে শারীরিক সম্পর্ক করেছে, তারা পাপ করেছে। তাদেরকে পুরো গ্রাম মিলেও বাঁচাতে পারবে না। এই বলে নূর অজ্ঞান হয়ে যায়। এতটুকু তো বোঝা যাচ্ছে যে সেই বৃদ্ধা আর ওই বুড়িটা ভালো একটা জিন বা প্রেতাত্মা, আর বাদারাও নামের যেই নর্তকী সে কোনো একটা পিশাচিনী। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে নূর এবং বিদ্যা দুজনে কান্না করতে থাকে। তারা তো এই গ্রামে শুধুমাত্র প্রজেক্টের কাজই এসেছিল, এত কিছু হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। বিদ্যা নূরকে সান্ত্বনা দিয়ে কাজে চলে যায়। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এই অভিশপ্ত গ্রাম থেকে বেরোতে হবে। বিদ্যা যাওয়ার পর নূর বিদ্যার ব্যাগটা দেখতে পায়। এই একটা ব্যাগ ছাড়া সে সবার ব্যাগ চেক করেছে, কিন্তু কোথাও সেই বালাটি খুঁজে পায়নি। আর অবাক করার মতো বিষয়, নূর এই বালাটা বিদ্যার ব্যাগে খুঁজে পায়। এরপর নূর আয়ুর কাছে যায়। নূর আয়ুকে বলে, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সেটা বলো, নয়তো আমরা কেউ বাঁচব না। তুমি তো বলেছিলে তুমি সেই সোনার বালাটা হারিয়ে ফেলেছো, তাহলে এটা বিদ্যার ব্যাগে কি করে এলো? নূরের জোরাজোরিতে আয়ু বলে, এত সুন্দর একটা সোনার বালা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই আমি নিজের কাছে রেখে দেই। তবে একদিন আমার ঘরে একটা সুন্দরী মহিলাকে আমি দেখতে পাই, মানে ওই ভাদ্রাকেই দেখতে পাই। সে আয়ুকে বলে, তুমি এখনো কেন এই বালাটা বিদ্যাকে দেওনি? আর বলে, তুমি সেটা বিদ্যাকে দিলে এর পরিবর্তে আমি তোমাকে বিমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেব। ভাদ্রাই তাকে একটা চাদর দেয় এবং বলে, এই চাদরটা পরে বিমার সামনে গেলে বিমা তোমাকে দেখে আকর্ষিত হবে। আয়ু যেহেতু বিমাকে পছন্দ করত, সে ভাদ্রার কথা মতো সেই বালাটা বিদ্যার ব্যাগে রেখে দেয়। আর এই কারণেই বিমা আয়ুর সঙ্গে ঘনিষ্ঠ হতে না চাইলেও তাকে কাজটা করতে হয়। নূর আয়ুর মুখে এসব কথা শুনে তার উপর রেগে যায়, সেখান থেকে চলে যায়। নূর সবাইকে গিয়ে বলে, পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে। আমরা যদি কলেজে কোনো মার্কস নাও পাই, তবুও আমরা কালই এখান থেকে চলে যাব। আজকের রাতটাই এই গ্রামে আমাদের শেষ রাত। আর এই সিদ্ধান্ত নিয়েই তারা নিজেদের ঘরে ঘুমাতে চলে যায়। সেই রাতেই বিদ্যার ঘুম ভেঙে যায়। সে দেখে বিমা কোথায় যেন যাচ্ছে, আর তার পিছু করতে করতে বিদ্যা চলে আসে টাপাক টিলাস নামের ওই জায়গাটাতে। সেখানকার বাথরুমে উকি মারে বিদ্যা যা দেখে, তাতে তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সে দেখে ওই সুন্দরী নর্তকী এক অর্ধ সাপে পরিণত হয়েছে। মুখটা মানুষের মতো আর বাকিটা শরীর সাপের মতো, এবং এই অবস্থায় বিমার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করছিল। বিদ্যা দেখে বিমার চোখে জল। বিমা বুঝতে পারছে সবকিছু, কিন্তু কিছু করতে পারছে না, কারণ সে চুক্তি করেছে, তাই এখন সে ভাদ্রার বশে। এসব দেখে বিদ্যা সেখান থেকে পালাতে গেলেই তার সামনে জঙ্গলের সেই বুড়ো লোকটা চলে আসে এবং কয়েকজন লোক তাকে ধরে নিয়ে যায়। বিদ্যা ভয়ে কাঁপতে থাকে। তখনই সেখানে ভাদ্রা আসে। সে বিদ্যাকে বলে এখানে তার সঙ্গে থেকে যেতে। বিদ্যা ভয়ে পালাতে গেলে সেখানকার লোকেরা তাকে আটকে দেয়। ওইদিকে নূর বিদ্যাকে তার স্বপ্নে দেখে চমকে উঠে বসে। নূর পাশে দেখে বিদ্যা নেই, মানে নূরের স্বপ্নটা সত্যি। নূর আয়ুকে ডাকলে দেখে তার চোখ উপরে ঠোঁট বেঁকে গোটা শরীর অবশ হয়ে গিয়েছে। নূর ভয়ে চিৎকার করে ওঠে।
তার চিৎকার শুনে অন্টন এবং ওয়ায়ু ছুটে আসে। আর আয়ুকে দেখা যায় ভাদ্রার কাছে। আয়ু সে একইভাবে ভাদ্রার মতো নাচ করছে। আর সে লোকগুলো বিদ্যাকে ঘিরে ধরে রেখেছে। তারা অদ্ভুতভাবে নাচ করছে। এদিকে অন্টন এবং ওয়ায়ু প্রভুকে এবং পুরো গ্রামবাসীকে ডেকে আনে। নূর প্রভুকে সবকিছু খুলে বলে। সে আয়ু এবং বিমার ঘনিষ্ঠতার কথাও বলে। এসব শুনে প্রভু কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তোমরা এটা কি করে ফেলেছো? আর বলে আয়ু এবং বিমার কি হবে তা সে জানে না, তবে বিদ্যাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। তাই সবাই মিলে খুঁজতে বের হয়। প্রভু মাবাকে ডেকে আনে। মাবা ব্যাপারগুলো জানার পর বলে ওদের দুজনকে আর বাঁচানো যাবে না। এইদিকে গ্রামবাসীরা বিমার শরীরটাকে উদ্ধার করে এবং বিমারও সেই আয়ুর মতো অবস্থা। পুরো শরীরটা কেমন হয়ে গিয়েছে। মাবাকে দেখা যায় সে একটা ঘরের ভেতরে ঢোকে। আর সেই ঘর থেকে আর মাবা বের হয় না, বের হয় একটা কালো জন্তু। সেই জন্তুটা ছুটে জঙ্গলের দিকে যায়। জন্তুটাকে দেখি টাপাক টিলাসে সবাই নাচতে নাচতে থেমে যায় এবং বিদ্যাকেই সেখান থেকে যাওয়ার জন্য রাস্তা দেয়। বিদ্যা সেই জন্তুটাকে অনুসরণ করে পালিয়ে আসে, তবে আসার সময় বিদ্যা একবার আয়ুর দিকে তাকায়। আয়ুর চোখে মুখে ভয়, সে কাঁদছে। আয়ু ফিরে যেতে চায় কিন্তু সে এখন বন্দি, তাই সে চাইলেও এখান থেকে যেতে পারবে না। বিদ্যার ঘরে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। সে এসে বিমা এবং আয়ুকে এই অবস্থায় দেখে ভীষণ কাঁদতে থাকে। নূর তাকে জড়িয়ে ধরে। মাবা সেই কফিটা আবার বিদ্যাকে খেতে দেয়, কিন্তু এবার কফিটা খেতে বিদ্যার তেতো লাগে। এতে বোঝা যায় বিদ্যা এখন সুস্থ এবং স্বাভাবিক। তবে তাদের দুই বন্ধু আয়ু এবং বিমা আর কোনোদিন ফিরবে না। মাবা বলে আয়ু হলো টাপাকটিলাসের নতুন নাচনে। অর্থাৎ এ জায়গার পিচাসিনীরা বা জিনগুলো এভাবেই বিভিন্ন নতুন নতুন ইয়ং ছেলে বা মেয়েকে নিয়ে যায় এবং তাদেরকে নর্তকী বানায়। এই জন্য এই গ্রামটাতে কোনো ইয়ং ছেলে বা মেয়ে নেই। যারা ছিল তারা সবাই এই জিনদের বশে চলে গিয়েছে। এরপর নূর, বিদ্যা, অন্টন এবং ওয়ায়ু সবাই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রভু বলে, আসলে আমাদের গ্রামের অতীতটা ভালো ছিল না। অনেক বছর ধরে পূর্বপুরুষেরা এই জিনগুলোকে থামানোর জন্য অনেক বাচ্চাদের বলি দিয়েছে। আর এই কবরস্থানে শুধু বাচ্চাদের কবর আছে। এই জন্যই এই কবরগুলোর ওপর কালো কাপড় দিয়ে ঢাকা। প্রভু বলে, আমি তোমাদের কথা দিয়েছিলাম বাঁচাবো, কিন্তু তোমাদের সবাইকে বাঁচাতে পারলাম না। আয়ু এবং বিমার জন্য দুঃখ প্রকাশ করে সে, এবং শেষ পর্যন্ত তারা চারজন সেই গ্রাম থেকে বেরিয়ে আসে। তবে সবার আগে জিনগুলো নূরকে তাদের জালে ফাঁসাতে চেয়েছিল, তাই নূরই সেই অস্বাভাবিক শক্তিগুলোকে দেখতে পাচ্ছিল। কিন্তু নূর ছিল সংস্কারী মেয়ে, তার আত্মা ছিল শুদ্ধ, তাই জিনগুলো তাকে কিছু করতে পারেনি। আর যে বুড়িটাকে এখানে দেখানো হয়েছিল, সেই বুড়িটা কোনো খারাপ আত্মা ছিল না, সেই নূরকে রক্ষা করছিল। খারাপ জিনগুলোর কিছু লিমিটেশন আছে। যদি কেউ নিজের ইচ্ছায় তাদের সঙ্গে কোনো চুক্তি করতে না চায়, তাহলে তারা তাদের কিছু করতে পারে না। তাই আয়ু এবং বিমাই ছিল তাদের শিকার। তাদের চিকিৎসা চলতে থাকে। তবে বিমা 3 দিন পর মারা যায়, আর আয়ু 3 মাস বেঁচে ছিল, তারপর সেও মারা যায়। এই পুরো ঘটনা নূর এবং বিদ্যার কাছ থেকে একটা লোক রেকর্ড করছিল, আর এই রেকর্ডের দৃশ্যই মুভির প্রথমে দেখানো হয়েছিল। নূর ও বিদ্যা পুরো ঘটনা বলে, তবে তারা তাদের পরিচয় এবং নাম গোপন রাখে। এমনকি গ্রামের নামও তারা বলে না, কারণ পৃথিবীতে নানা ধরনের রিপোর্টার ঘুরে বেড়াচ্ছে। তারা এসব জিনিস নিয়ে গবেষণা করে, তাই তারা চায় না কোনো বাহিরের মানুষ সেই গ্রামটিতে গিয়ে গ্রামের মানুষদেরকে বিরক্ত করুক। মুভির লাস্ট সিনে দেখানো হয় আয়ু অনেক দিন পর আবার সেই গ্রামটিতে যায়, এবং দেখা যায় সেই গ্রামে যাওয়া মাত্রই সেই যে বৃদ্ধা যে তাকে রক্ষা করছিল, সে এখনও নূরের পিছনেই আছে। অর্থাৎ নূরের কোনো ক্ষতি সে এখনও করতে দেবে না। মুভিটা এখানেই শেষ হয়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি। নেক্সটে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। তাই আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।